প্রায় প্রতিটা বাঙালির স্বপ্ন কোনো বরফের জগৎ ঘুরে দেখার, আর কাছাকাছি বরফ দেখার একমাত্র জনপ্রিয় স্থান হচ্ছে সিকিম। এছাড়াও ভারতের মধ্যে যতগুলো টুরিস্ট স্পট আছে তার মধ্যে সিকিম গ্যাংটক অন্যতম। থাম্বনেল দেখে হয়তো ভাবছেন মাত্র 7,660 টাকায় ঢাকা থেকে শিলিগুড়ি হয়ে সিকিম গ্যাংটকে রাত্রি যাপন করে বরফের জগৎ ইয়াংথাং ভ্যালি, জিরো পয়েন্ট লাচুং সহ সবকিছু ঘুরে আবার ঢাকায় ফেরা কিভাবে সম্ভব। অনেকে হয়তো ভাবতে পারেন আমি ফেক তথ্য দেব, কিন্তু না গাইস, আপনারা পুরো ভিডিওটা না টেনে দেখুন। খরচ তথ্যাদি সকল তথ্য প্রমাণ সহ আমি ভিডিওতে দেব, এবং কোন সময় আসলে ভালো ভিউ ও পরিপূর্ণ বরফ পাবেন। তো গাইস, আপনারা হিসাবের খাতা নিয়ে বসে পড়ুন, সিকিম ভ্রমণের সম্পূর্ণ ইনফরমেশন ভিডিওতে দেওয়া থাকবে। বেসিক্যালি আমি সমস্ত হিসাব দিব ঢাকা থেকে, কারণ আমার যাত্রা শুরু হয়েছিল ঢাকা থেকে। ঢাকার গাবতলী ও কল্যাণপুর থেকে বুড়িমারির উদ্দেশ্যে সকল বাসগুলো যাত্রা শুরু করে। হানিফের হিনো বাসের একটি টিকিট কেটে নিলাম। এই যে সেই বাসে আমি ঢুকে পড়লাম, আর এই বাসে আমার যাত্রা শুরু হবে। এই যে সিটের কন্ডিশন দেখতে পাচ্ছেন, মোটামুটি ভালো সিটগুলো, হেড কভার গুলো পরিষ্কার আছে, খুব বেশি পরিষ্কার না হলেও খুব একটা ময়লা না। আর সিট দেখতে পাচ্ছেন 2:2। বাসের যাত্রা যখন শুরু করলো সময় তখন ঠিক 8:30, যদিও বা আমাদের বাস ছাড়ার কথা ছিল 8টায়। তো এই বাসটি আমাদের ঠিক গাবতলী থেকে এখন বের হচ্ছে। আপনাদের সুবিধার্থে যেতে যেতে আরো কিছু তথ্য শেয়ার করি। বুড়িমারি যাওয়ার জন্য হানিফ, শ্যামলী, মানিক ও বুড়িমারি এক্সপ্রেস সহ বেশ কয়েকটি বাস আছে। এক একটি বাসের ভাড়াও এক এক রকম। প্রায় 800 টাকা থেকে 1200 টাকা পর্যন্ত নন এসি বাস ও এসি বাস স্লিপার গুলোর ভাড়া পড়বে 1500 থেকে 2000 টাকা পর্যন্ত। আমি যে বাসের টিকিট কেটেছি তার ভাড়া পড়েছে 950 টাকা। তবে জানিয়ে রাখি, কিছু কিছু সময় এই ভাড়ার উপর ডিসকাউন্ট 1 কিলোমিটার। বাসে যেতে সময় লাগে 10 থেকে 12 ঘন্টা। বুড়িমারি বর্ডার পর্যন্ত পৌঁছাতে এই সময়টা আপনাকে বাসে স্টে করতে হবে। সুতরাং ভাষা, তার উপর বৃষ্টি, এসবের মধ্যেই মোটামুটি ঘুমিয়ে কেটে গেল প্রায় 12 ঘন্টার জার্নি। চলে আসলাম বুড়িমারি স্থল বন্দরে। এই হচ্ছে বুড়িমারি যে স্থল বন্দর। এখান থেকে কোন জায়গা কতটুকু দূরত্ব বা ডিস্টেন্স এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দার্জিলিং দেখাচ্ছে ঠিক 166 কিলোমিটার, শিলিগুড়ি 83 কিলোমিটার। তো এই জায়গা থেকে আমরা ঠিক ইমিগ্রেশনের কাজ শেষ করে আমরা চলে যাব। আমি ঘুরতে বেরিয়েছি আর বৃষ্টি হবে না তা কি কখনো হয়? বৃষ্টি অবিরত চলছে রাত থেকেই, তবে মাঝে মাঝে একটু বিশ্রামও নিচ্ছে। যা হোক, এই বৃষ্টির মাঝেই বাংলাদেশ ভারতের ইমিগ্রেশনের কাজ শেষ করে ভারতের পথে এগোচ্ছে। আপনাদের সুবিধার্থে কিছু অভিজ্ঞতা শেয়ার। ইমিগ্রেশনের কাজ সম্পন্ন করার জন্য আপনি যে বাসে করে আসছেন সেই বাস কাউন্টারের লোক অথবা এখানে বেশ কিছু দালাল আছে, তাদেরকে 200 টাকার বিনিময়ে দ্রুত কাজ শেষ করে নিতে পারেন। ঠিক ওপারে গিয়েও আপনার 100 থেকে 200 টাকা এক্সট্রা দিয়ে আবার কাজ সম্পন্ন করতে হবে। আর যদি আপনি নিজে নিজেই করতে চান তাহলেও করতে পারবেন। সেক্ষেত্রে আপনার নিকটস্থ জায়গা থেকে ট্রাভেল ট্যাক্সটা পরিশোধ করে আসবেন। এখানে এসে এটা দিতে চাইলে আপনাকে দীর্ঘ সারি এবং লম্বা সময় নষ্ট হবে। তো আমি আমার নিজের কাজটি নিজেই সম্পন্ন করেছি এবং এখানে এসে শুধুমাত্র পোর্ট ফি 60 টাকা পরিশোধ করেছি। আমার বর্ডারের কাজ শেষ করলাম, এখন আমার টাকাগুলো চেঞ্জ করে নিচ্ছি। এখানে আমি 75.76 পয়সা রেট পেয়েছি। টাকাগুলো আমি ইন্ডিয়ান রুপি করে নিলাম। আর মনে রাখবেন, এখান থেকে যত খরচ হবে এখন সব ইন্ডিয়ান রুপিতে হিসাব হবে। একজন ব্যক্তি কত টাকা ক্যাশ বা কার্ডে বা ডলার নিয়ে আসতে পারে সেই সম্পর্কিত, এবং সমস্ত কাজ শেষ করে আমি জনপ্রতি 30 টাকা অটো ভাড়ায় এই অটোতে করে আমি ঠিক বন্ডা বাইপাসে যাচ্ছি। বাইপাসের ওখান থেকে বাসে করে শিলিগুড়ি যাব। যে বাসের নাম, আর এটা সরাসরি শিলিগুড়ি যায়। আমরা এখন ঠিক এই বাসে উঠবো এখন। হ্যাঁ, একজনের 70 টাকা। আর আমরা তো বিভিন্ন ভাবে জেনে আসছি যে 60 টাকা 70 টাকা নাকি বিদেশিদের জন্য ভাড়া বেশি। দেশের লোকাল এখানে নাই, সবার জন্য 70 টাকা। আচ্ছা আচ্ছা। বেশ প্রশস্ত, অনেকগুলো লেন বিশিষ্ট রাস্তা। প্রকৃতি এবং রাস্তা দেখতে দেখতেই প্রায় শিলিগুড়ি চলে আসলাম। প্রায় 2.5 ঘন্টা মতো সময় লেগে গেল। আপনারা শিলিগুড়ির কোথায় নামবেন? যেহেতু আমি গ্যাংটক যাব, সেহেতু এসএনটি বাস স্ট্যান্ডের কাছে নামবো। কন্ট্রাক্টরকে বলে রাখবে, প্রত্যেকটি বাস জংশন পর্যন্ত যায়, তো এসএনটি বাস স্ট্যান্ডের সামনে কন্ট্রাক্টরকে বলে রাখলে আপনাকে নামিয়ে দিবে। আমি এসএনটি বাস স্ট্যান্ডের সামনে নেমে পড়লাম। খুব ক্ষুধা পেয়েছে। ক্ষুধার আগে আমি গ্যাংটকের টিকিটটা কেটে নেব। টিকিটটা কেটে নেওয়ার পরে কিছু খেয়ে নিতে হবে। যদিও সকালের নাস্তা আমি কিন্তু গাড়িতে কোথাও করি নাই, কারণ আমার ব্যাগে রুটি করা ছিল, সেই রুটি করা আমি নাস্তা খেয়ে নিয়েছি। তো চলুন কিছু খেয়ে নেওয়া যাক। এই হচ্ছে স্পেশাল ভেজিটেবল যেটা থালি। পিছনেই হচ্ছে এসএনটি বাস স্ট্যান্ড। এই জিপ গাড়ির লোকগুলো তারা আপনাকে ডাকবে। আপনি চাইলে জিপ গাড়িতে যেতে পারেন, পার শেয়ারিং ভাড়া হিসাবে বাস যাবে। আর ভিতরে আছে ঠিক গভর্নমেন্ট যে বাসগুলো, সেইগুলোতে। চলুন আমরা সেইগুলো জানবো এখন। বাস স্ট্যান্ডের ভিতরে ঢুকতেই ঠিক এই বাম পাশে এই ভবনটি পাবেন, আর এই ভবনের এখানে ঠিক টিকিট কাটতে হবে। এটি হচ্ছে ঠিক এসএনটি বাস স্ট্যান্ড, আর এখান থেকেই ঠিক সিকিম পেরিং এ যাওয়ার গাড়িগুলো এখান থেকে ছেড়ে যায়। ভিতরে দেখতে পাচ্ছেন অনেক গাড়ি।
এটা হচ্ছে সরকার কর্তৃক নির্ধারিত টাইম এবং যে ভাড়া চার্টটা দেখতে পাচ্ছেন, এই যে ঠিক গ্যাংটক, পেরিং এবং হচ্ছে যে সিকিম যাওয়ার যে নির্ধারিত বাসগুলো, এখানে দেখুন এসি আছে কিন্তু হাতে গোনা কয়েকটা বাস, বেশিরভাগই হচ্ছে নন এসি বাস। এর কারণ হচ্ছে আপনি যেই এলাকাটায় যাচ্ছেন সেটা এমনিতেই ঠান্ডা পরিবেশের এলাকা, তো মানুষের চাহিদা হয়তো অবশ্যই নন এসি বাসের বেশি, এজন্য এখানে নন এসি বাসের সংখ্যা বেশি। আর এটা হচ্ছে ঠিক কাউন্টার। 190 টাকা দিয়ে আমি এখানে একটি টিকিট কেটে নিলাম। ঠিক এই শিলিগুড়ি থেকে সিকিম গ্যাংটক পর্যন্ত যাবে। আর নন এসি বাসের টিকিট কেটেছি। আর আনুমানিক সময় বলেছে 4 থেকে 5 ঘন্টা সময় লাগতে পারে, জানি না সেখানে কত সময় পৌঁছাবে। এখান থেকে সিকিম পেরিং এর উদ্দেশ্যে ছেড়ে যায় এইগুলো সরকারি বাস। এছাড়াও আশেপাশে কিন্তু অনেক জিপ আছে যেগুলো রিজার্ভ বা শেয়ারে আপনারা যেতে পারবেন, সেখানে ভাড়াটা একটু বেশি পড়বে। আর আমার সিট হচ্ছে এইটা। সাদা টি শার্ট পরা এই দিদি হচ্ছে এই বাসের কন্ডাক্টর। তিনি বাসের সকল যাত্রী এবং সবকিছু চেক করে বাসটি ছাড়ার প্রস্তুতি নিচ্ছে। আর আমরা শিলিগুড়ি থেকে গ্যাংটকের উদ্দেশ্যে রওনা করলাম। সবুজ প্রকৃতি, মায়াবী সৌন্দর্য দেখতে দেখতে আমরা গ্যাংটকের উদ্দেশ্যে যাচ্ছি। আর আমাদের এই বাসের পরিচালক হচ্ছে এই দাদা। দাদা কিন্তু খুব মজার মানুষ, অনেকক্ষণ দাদার সাথে গল্প করেছি। যেতে যেতে খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য শেয়ার করি, যারা সিকিম ঘুরতে আসবেন অবশ্যই ট্যুরিস্ট ভিসা করে আসবেন, বিজনেস মেডিকেল ভিসা করে কিন্তু সিকিম ঘুরতে পারবেন না। তো শিলিগুড়ি আসার পরে এখানে বাস স্ট্যান্ডে কিন্তু অবশ্যই পারমিশন করে নেবেন, একটা পারমিশন ফর্ম আছে বাস স্ট্যান্ড থেকে করে নেবেন, যেটা আমি দেখাবো একটু পরে। প্রকৃতি যতটা সুন্দর ততটা ভয়ঙ্করও কিন্তু, কারণ এই পাহাড়ি রাস্তাগুলো দেখতেই কতটা ভয় লাগছে সেটা আপনারা ভিডিওতেও দেখতে পাচ্ছেন। দারুণ উঁচু উঁচু পাহাড়, যার পাশ দিয়ে রাস্তা চলেছে এবং রাস্তা থেকে সাইডে তাকালেই যেন ভয়ঙ্কর দৃশ্য কাজ করছে। তো আমরা দেখতে দেখতে চলে আসলাম রানীপুরের এখানে এখন দেখাবো ঠিক পারমিশনের ফর্মটা, এবং এখানে আবারও আপনাকে আলাদা স্টেটে যাওয়ার একটা পারমিশন সিল করে নিতে হবে। এরকম হচ্ছে আপনারা যখন যাবেন প্রত্যেকেরই কিন্তু এই যে চেক পোস্টে এন্ট্রি করে নিতে হবে, তারা পাসপোর্টে সিল মেরে দেবে এবং যখন চলে যাবেন যাওয়ার সময় তারা চেক আউটে সিল মেরে দেবে। ঠিক আছে, এই ভুলটা কখনোই করবেন না। যদি গাড়ি কোনোভাবে মিসিং করে আপনাকে নিয়ে যেতে পারে, আপনি নিজেরাই বলবেন যে আমি বাইরে থেকে আসছি, গাড়িতে জানিয়ে রাখবেন, তাহলে আপনারা এই কাজ করবেন। যে আমার এখানে এখন চেক ইন করার যে তারা এন্ট্রি করছে এবং এন্ট্রি করে তারা সিল মেরে দেবে। ঠিক আছে, তো দেখুন আপনারা এটা এখানে অনুমতি জন্য দেখুন যে ফর্মটা ওখানে দিয়েছিল, হ্যাঁ এসএনডি আছে, এখানে একটা সিল মেরে দিয়েছে, এখানে সিল দিয়েছে এবং পাসপোর্টেও আপনার ভিসাতে যে আছে এখানে সিল। আপনি যে একটা অন্য একটা স্টেটে ঘুরতে যাচ্ছেন সেই সিলটা পাসপোর্টে দিয়ে দেবেন। তো আপনারা নিজের থেকে এটা করে নেবেন। আর এটা ঠিক চেকিং এই যে দেখায় সামনে হচ্ছে এটা গেট, হ্যাঁ এই গেটে যখনই আপনি প্রবেশ করবেন তখনই এটা আপনার এখানে চেকিংটা করে নেবেন, আবার এখান থেকে চলে যাওয়ার সময় চেক আউট করে নেবেন। এই ভুলটা করা যাবে না। চলুন দেখুন, এখান থেকেই দেখাচ্ছে যে দার্জিলিং হচ্ছে 58 কিলোমিটার, শিলিগুড়ি 77, এনজিপি 91, কালিম্পং 35। হ্যাঁ চলে আসলাম এমডি মার্টে। আর এই যে ভিউ দেখে তো আপনাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, যারা বাসে আসবেন আর সিঙ্গেল অথবা কাপড় কোনো এজেন্সির মাধ্যম ছাড়া, তারা অবশ্যই এই বাসগুলোতে বলে রাখবেন যে আমি এমজি মার্টে নামবো এবং এমজি মার্টে আমার হোটেল। তো তাহলে আপনাকে এখানে নিকটস্থ বা কাছাকাছি জায়গায় নামিয়ে দিবে, হেঁটে আসলেই আপনি এখানে চলে আসতে পারবেন। তো আমি চলে এসেছি। আর এই যে ভিউ, আর সময় লেগেছে কিন্তু অনেকটা বেশি, বলা যায় যে 5.5 ঘন্টা, প্রায় 6 ঘন্টা, 6.5 ঘন্টা মতো হয়ে গেছে। কারণ হচ্ছে বাসগুলো মোটামুটি একটু লোকালি নিয়ে আসে। আর এই যে ভিউ আপনারা পেয়ে যাচ্ছেন এখানকার ভিউ। তো এই হচ্ছে এই জায়গা পর্যন্ত আসা ছিল শিলিগুড়ি থেকে। আমি এখানে চলে আসলাম মাত্র 190 রুপি। খুব ক্লান্ত অবস্থায় হোটেলে উঠলাম, তাই রাতে হোটেলের ভিডিওটা দেখাতে পারলাম না, কালকে সকালে দেখাবো আপনাদের। আর ফ্রেশ ট্রেশ হয়ে আমি রেস্ট নিয়ে এখন বেরিয়ে পড়লাম ঠিক খাবারের জন্য। আমি হোটেলে খাবারের অর্ডার দিইনি, পরে অর্ডার দিতে চাইলে খাবার শেষ হয়ে গেছে, যার জন্য দিতে পারিনি। এমজি মার্কে যে বৃষ্টি অবিধারিত আছে, তো দেখতে পাচ্ছেন বৃষ্টি ভেজা এই রাস্তা এবং সৌন্দর্য দেখে। এখন প্রায় 9:30 বেজে গেছে। তো আমি খাবার কিন্তু খুঁজে বেড়াচ্ছি, খাবার পাচ্ছি না, কারণ ম্যাক্সিমাম হোটেলগুলোর খাবার শেষ হয়ে গেছে। আমি যে ভারী খাবার খাবো, আমরা তো বাঙালি, হ্যাঁ ভাত খেতে হবে, ক্ষুধা, তো এটা খুঁজে পাচ্ছি না, বেশ কষ্টদায়ক। তো আপনাদের উদ্দেশ্যে যেটা সাজেশন থাকবে, অবশ্যই তাড়াতাড়ি রাতের খাবারটা খেয়ে নেবেন। শুকনো খাবার কিনে ব্যাগে রাখতে পারেন বা হোটেলে রাখতে পারেন খাওয়ার জন্য। আর রাতের ভিউ দেখতে পাচ্ছেন, গ্যাংটকের যে ভিউ। তবে যেটা মনে করছেন যে ঘোরা ভিডিওর কোয়ালিটি বা ঘোরাটা কেন, আসলে এটা হচ্ছে মানে কুয়াশা ভাব আছে, হ্যাঁ, যার জন্য ভিউটাই হচ্ছে ঘোরা হচ্ছে। এই একটি রেস্টুরেন্ট আছে খোলা, দেখি খাবার কি পাওয়া যায়, যে কলকাতা কিছু। আর এটা কি, এই যে সিঁড়ি দেখুন, এখানে কিন্তু নামতে হবে সাবধানতার সাথে। এই এখানে বলা আছে বাঙালি খাবার পাওয়া যায়। হ্যাঁ কি আছে খাবার?
অনেক কষ্টে এই রেস্টুরেন্ট একটা খোলা পেয়েছি এত রাতে, আর সেটা হচ্ছে কলকাতা কিচেন। খাবারের মেনু চারটাই যে দেখছেন, আরে আমি বাঙালি খেতে হবে কারণ হচ্ছে আমার ক্ষুধা, হ্যাঁ ভারী খাবার খাবো। এই যে দ্য বেস্ট বাঙালি থালি, এখানে ভেজিটেবল থালি আছে, এগ থালি আছে, চিকেন থালি আছে। আমি চিকেন থালিটা অর্ডার করেছি 180 টাকা, ঠিক আছে। আর আমার খাবার কিন্তু চলে এসেছে অনলি 3 or 5 মিনিটসের মধ্যে চলে আসছে। এই যে দেখুন, একটা রাইস বোল, টক, হ্যাঁ সালাড, সবজি, অ্যানাদার সবজি, আর এই চিকেন। দিস ইজ পাপড়, আমরা খাই ডাল। এটা পুরোটা হচ্ছে 180 টাকা। যদি আপনার প্রয়োজন হয়, খেতে খেতে কম পড়ে যায়, আপনি এর সাথে এক্সট্রা নিতে পারবেন পার পার্সন, মানে এটা একজনের পার্সনের জন্য। আর যে এটা যে ঠিক ছোট হলেও বেশ ওয়েল ডেকোরেটেড, দেখুন একটু দেখাচ্ছি আপনাদের। আর ভিতর থেকে তারা এটা গরম একদম সুন্দর বল রাইস করে দেয়। যে রুমে ছিলাম আমি, সেই রুমটা দেখতে পাচ্ছেন। এই রুমে মূলত কাপড় সাইজের একটি বেড আছে এবং বেডের সাথে একটি টাওয়েল পাবেন, টেলিভিশন পাবেন, দুটি বসার চেয়ার পাবেন, কেটলি পাবেন, এই জিনিসগুলো পাবেন এবং মিরর তো আছে। হ্যাঁ, এছাড়া সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে উইন্ডো সাইডটা পাবেন। উইন্ডো থেকে আপনি কিন্তু দারুণ একটা ভিউ নিতে পারবেন। এটা মূলত 5 তলার উপরে। আর যে ওয়াশরুমটা আছে, ওয়াশরুমে কিন্তু খুব ছোট সাইজ কিন্তু খুব সুন্দর সাজানো। এই রুমের ভাড়া মূলত হচ্ছে 1200 টাকা, তবে এখন ডিসকাউন্ট ছিল, আফটার ডিসকাউন্ট এটা ভাড়া পড়েছে 900 টাকা। দুইজন থাকলে আমার 900 টাকা ভাড়া দিতে হতো, যেহেতু আমি একা তাই আমার ভাড়া দিতে হয়েছে 600 টাকা। স্ক্রিনে দেখতে পাচ্ছেন বিলটা, ভাড়ার বিলটা। আর এই হচ্ছে ডেকোরেশন রুমের। সাইট সিইং এর জন্য বেরিয়ে পড়লাম। আর একা আছি, একা থেকেও রিজার্ভ নিতে হবে, আপনি গ্রুপ আসলে গ্রুপ রিজার্ভ নিতে হবে। তো আমি রিজার্ভ নিয়ে নিলাম, এই যে এই গাড়ি। হ্যাঁ, তো মোটামুটি 7টা পয়েন্ট দেখবো, সময় খুব কম, তো এই সময়ের মধ্যে নেব। আর এই যে গাড়ির নাম্বার দেখে দিবেন, কারণ হচ্ছে যখন আপনি প্রত্যেকটা জায়গায় যাবেন এবং উঠবেন। এই দাদার সঙ্গে যাচ্ছি, দাদা একটু হাই বলে দেন আমার। ওকে, এই যে উঠে পড়লাম। আর এখন শুরু হলো আমার টাইম কিন্তু খুব কম। তো মোটামুটি আপনাদেরকে দেখাবো এই সাইট সিইং এর যে 7টা পয়েন্ট। হ্যাঁ, খুব ভালো ভালো পয়েন্ট গুলো দেখাবে এই যে দাদা। আমার দাদার সাথে একটু পরিচয় করে দিয়ে দিই এবং দাদার নাম্বার আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা এই নাম্বারে যোগাযোগ করে দাদার গাড়িতে করে এখানে সাইট সিইং করতে পারবেন। দাদার নামটা কি জানো? আমার কেবি প্রধান দাদা। আচ্ছা, দাদার মোবাইল নাম্বারটা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, আমি কার্ড দিয়ে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর দাদার সাথে আমি ভাড়া করে নিয়েছি, যদিও আমাকে স্পেশাল ডিসকাউন্ট দিয়েছে, এই ডিসকাউন্টটা হয়তো আপনারা পাবেন না। হ্যাঁ, এখানে নর্মালি সাইট সিইং এর জন্য আপনার 7টা পয়েন্টের জন্য 1000 থেকে 1200 টাকা নেয়। হ্যাঁ, আবার 10টা সাইটের জন্য 1800 থেকে 2000 টাকা এরকম, তবে সময়ের সাথে সাথে কম বেশি হয়। কিন্তু আমাকে স্পেশাল ডিসকাউন্ট দিয়েছে দাদা, আমি অনলি 800 টাকায় কিন্তু 7টা পয়েন্ট দাদা আমাকে দেখাবে এবং শর্ট টাইমের মধ্যে। সামনের এটি হচ্ছে ঠিক গণেশ মন্দির, যেটা এই যে এটা। তো চলুন আমরা ভিতরটা যাব। একদম কুয়াশাচ্ছন্ন হয়ে গেছে, ঢেকে যাচ্ছে যত সময়, কিছু সময় পর পরই এমনটা হচ্ছে, আবার ক্লিয়ার হচ্ছে। আর এই সামনে হচ্ছে জুরাসিক পার্ক। একটি মন্দির, ঘুরে দেখবেন। এই যে দেখুন, ওয়েলকাম হিমালয়া জিওলজিক্যাল পার্ক। হ্যাঁ, এই যে পার্ক, এবং পার্কে আপনি চাইলে গাড়ি নিয়েও ঢুকতে পারবেন, তবে এখানে টিকিট কেটে ঢুকতে হবে। পার্কে খোলা এবং বন্ধ থাকার একটা টাইম আছে। হ্যাঁ, সকাল 9:30 AM টু 3 PM পর্যন্ত। 3 PM এ আবার বন্ধ হয়ে যাবে এবং থার্সডে বন্ধ থাকে, ঠিক আছে। এই যে থার্সডে ক্লোজ। তো এই হচ্ছে পার্ক। এখানে ভালোই কিন্তু শীত লাগছে, আবার গরমও লাগছে, জ্যাকেট গায়ে দিলে। তো তারপরেও আমি গেঞ্জি গায়ে দিয়ে আসছি। আর এখন রাফা ওয়াটারফলে চলে আসলাম, ঠিক অল্প কয়েক মিনিট ডিস্টেন্সে আমি চলে আসলাম। খুব কাছ থেকে দেখানোর জন্য চলে আসলাম এদিকে ভিতরেই। আর কতটা উঁচু থেকে করছে দেখুন। আর এইটাকে বলা হয় রাফা ওয়াটারফল। এই যে দেখুন, একদম কাছ থেকে এখন অনেক উঁচু থেকে পড়ছে এটা। আর বেশ সুন্দরভাবে কিন্তু এটা সাজানো আছে, দেখতে যা লাগছে। পাহাড়ি রাস্তার বৈশিষ্ট্য যেমনটা হয়, আঁকা বাঁকা, ঢালু, উঁচু, অনেক ঝুঁকিপূর্ণ। আমরা সমতল রাস্তায় যেভাবে বাইক চালাই বা গাড়ি চালাই, এখানকার রাস্তায় চালানোটা কিন্তু ততটা সহজ না। চলে আসলাম ফাঁসি ভিউ পয়েন্ট।
থাসি ভিউ পয়েন্টে এখানে কিছু জিনিস জানিয়ে দেয়। এখানে আসার পরে দেখুন আমি এসেছি হচ্ছে এই রোডটা দিয়ে, আর এই ভিউ পয়েন্ট হচ্ছে এই রোডটা দিয়ে আমি উপরে উঠবো। আর এই পাশে যে রোডটা চলে গেছে এটাই হচ্ছে নর্থ সিকিমের রাস্তা। যারা লাচুংয়ে যান বা নর্থ সিকিমে যান এই রোড দিয়ে সোজা চলে যান। তো এই রোড থেকেই আপনারা ঠিক সেই ওয়েদার এবং সেই ভিউ এবং সেই বরফের জগতে যে যে ভিউগুলো নিতে হয় সেইগুলো নিতে পারেন। তো এখন আছি হচ্ছে ঠিক থাসি ভিউ পয়েন্ট, উপর থেকে আপনাদের দেখাবো, চলুন যাই। নিচে নামছি একদম উপর থেকে, এতক্ষণ উপরে উঠতে উঠতে হাঁপিয়ে গেছি। হ্যাঁ, আর মেঘ আসলে কুয়াশাচ্ছন্নের জন্য খুব একটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না বা দেখাও যাচ্ছে না। উফ, বেশ কষ্ট কিন্তু উপরে ওঠা, মানে উপরে ওঠা নামা করতে করতে হাঁপিয়ে গেছি। বৌদ্ধ মন্দির, সিকিম গ্যাংটকের যে বৌদ্ধ মন্দির, সাইড সিকিং এ আপনাদের পড়ে যাবে। ও এখানে আপনাকে অবশ্যই 10 টাকা টিকিট নিতে হবে, চিলড্রেন অ্যান্ড অ্যাডাল্ট দুটোই। পিছনে দেখতে পাচ্ছেন বাটকাম ওয়াটারফল, এটা বেশ বড় একটি ওয়াটারফল। দেখুন অনেক উঁচু থেকে পড়ছে আর বেশ বড়। তো এই ওয়াটারফলটাই কিন্তু বেশ একটু ক্লিয়ার দেখা যাচ্ছে এবং কুয়াশা আছে, তারপরেও হচ্ছে একটু ক্লিয়ার দেখা যাচ্ছে। তো আমরা চলে আসলাম প্রায় অনেকগুলো পয়েন্ট দেখার পরে এই জায়গাটা, এটা হচ্ছে সাইড সিকিং এর মধ্যে পড়ে। তো চলুন আমরা একটু কাছ থেকে দেখি। বাটকাম ওয়াটারফল শেষ করে রোপওয়ে উপভোগ করে আমি এখন মূলত হোটেলের উদ্দেশ্যে যাচ্ছি। হোটেলের কাছাকাছি চলে আসছি আর ঘুমিয়ে পড়বো তাড়াতাড়ি, খাওয়া দাওয়া করি, কারণ কালকে খুব ভোরে উঠে রওনা করতে হবে নর্থ সিকিমের উদ্দেশ্যে। গ্যাংটকে দ্বিতীয় দিন আজকে আর বেরিয়ে পড়েছি হোটেল থেকে। তো যে জায়গাতে আপনারা দিন অপচয় বা সময় নষ্ট না করে আপনারা ঘুরতে পারবেন দ্বিতীয় দিনে, সেই জায়গাতে যাচ্ছি আজকে, দেখাবো। আর এখন হচ্ছে ঠিক এমজি মার্গ যে হোটেল আছে সেই হোটেল থেকে বের হলাম মাত্র। আর এখানে এই যে রোডটা দেখছেন। তো চলুন আজকে দ্বিতীয় দিনে যে জায়গাগুলো ঘুরছি আমরা। গ্যাংটক থেকে আমরা খুব সকালে রওনা দিয়ে দিলাম। ঠিক সিকিমের 0 পয়েন্ট, ইয়াংথাম ভ্যালি এবং লাচুং এই জায়গা আমরা ঘুরে দেখবো। আমরা 1 নাইট স্টে করে 2 দিনের মধ্যে এই জায়গা খুব সুন্দরভাবে ঘুরে দেখবো। এই যে আমরা যে যাচ্ছি, মানে যাওয়ার পথে যে প্রকৃতি এত সুন্দর হয়, ন্যাচারালি এত সুন্দর চোখের দৃষ্টিতে আসে, এটা আসলে বলে বোঝাতে পারবো না। আপনারা ভিডিওতে দেখেই হয়তো বুঝতে পারতেছেন যে এখানে কতটা উপভোগ্য সময় পার করছি। গুগল ম্যাপ থেকে দেখছেন যে ঠিক সিকিমের যে পয়েন্টগুলো আপনারা ঘুরতে পারবেন সবগুলো পয়েন্ট এখানে মার্ক করে দেখানো হয়েছে। এই পয়েন্টগুলোই মূলত ঘোরার মতো জায়গা, তবে সবগুলো পয়েন্টই ভারতীয় লোকালরা ঘুরতে পারে, ফরেনাররা সবগুলো পয়েন্ট ঘুরতে পারে না, নির্দিষ্ট কিছু পয়েন্ট ঘুরতে পারবে। আর এখানে আপনি 1 নাইট স্টে করে 2 দিনের ট্যুর দিতে পারেন এবং 2 নাইট স্টে করে 3 দিনের ট্যুর দিতে পারেন এবং ডে ট্যুরও দিতে পারেন, ঠিক আছে। তো সিকিমে এসে গ্যাংটকে আসার পরে আপনি এভাবে 1 দিনের বা 2 দিনের বা 3 দিনের এভাবে ট্যুরগুলো আপনি দিতে পারেন। তো কোথায় কোথায় যেতে পারবেন, যারা ফরেনার তাদেরটা জানিয়ে দিই। ফরেনাররা যেতে পারবে 0 পয়েন্টে, ঠিক আছে। 0 পয়েন্ট 15,748 স্কোয়ার ফিট উপরে, একদম সিকিমে 0 পয়েন্টে যেতে পারবেন। ইয়াংথাম ভ্যালি যেতে পারবেন, লাচুং যেতে পারবেন, ঠিক এই যে এই জায়গাগুলোতে আপনারা যেতে পারবেন, ঠিক আছে। এই জায়গাগুলোতে আপনি 1 নাইট স্টে করে 2 দিনের ট্যুর সম্পূর্ণ করতে পারবেন খুব ভালোভাবে, ঠিক আছে। এই জন্য খরচ আপনার বর্তমান খরচ 4,000 টাকা পর্যন্ত। এটা পিক হাওয়ারে আপনার বেড়ে যেতে পারে, আপনার 6 থেকে 8,000 টাকা পর্যন্ত হয়। হ্যাঁ, অপিক হাওয়ারে কম থাকে। আর ভারতীয় যারা, তারা হচ্ছে এই যে গুরুডম্বার লেকে যেতে পারে, যেটা 17,200 স্কোয়ার ফিট, এবং রাসেনে যেতে পারে। এই জায়গাগুলোতে শুধুমাত্র ভারতীয় লোকালরা যেতে পারবে, ফরেনাররা যেতে পারবে না। আর এই 0 পয়েন্টে যাওয়ার পথে যে পয়েন্টগুলো আছে, থাসি ভিউ পয়েন্ট, 7 সিস্টার ফলস, এই জায়গাগুলো হচ্ছে ঠিক দেখতে পারবে ফরেনাররাও। আর এই পাশে যে আছে বাবা মন্দির, দেখুন বাবা মন্দির এবং নাথুলা পাস, এই জায়গাতেও হচ্ছে ফরেনাররা যেতে পারে না, এখানকার ইন্ডিয়ান লোকালরা যেতে পারে। এই পয়েন্টগুলো মূলত হচ্ছে দেখতে পারবেন যারা ফরেনার, তারা এসে নির্দিষ্ট পয়েন্ট, এবং ইন্ডিয়ান লোকালরা সব জায়গা দেখতে পারবেন। আমি ঠিক এই জায়গার খুব একটা ভিডিও, আপনারা ক্যামেরার ভিডিও দেখাতে পারিনি, যে কারণ হচ্ছে ক্যামেরার ভিডিওর ক্লিপগুলো আমার হারিয়ে ফেলেছি, আমি নষ্ট করে ফেলেছি। মোবাইলের কিছু ক্লিপ থেকে এই জায়গার ঠিক ফুটেজগুলো দেখিয়েছি এবং ভিডিওর কন্টেন্টটা কমপ্লিট করার চেষ্টা করেছি, ইনফরমেশনগুলো সঠিক দেওয়ার চেষ্টা করেছি, এবং এই তথ্যগুলো নিয়ে
সিকিমের বরফের এরিয়া ইয়াংথাম ভ্যালি 0 রাচুং ঘুরে আমরা এখন ব্যাক করছি। আমরা মোটামুটি এখন বাংলাদেশের উদ্দেশ্যেই ব্যাক করব। যদিও এখানে 1 রাত 2 দিনের এই প্যাকেজটি ছিল, ঠিক নর্থ সিকিমের এই প্যাকেজটি 4000 টাকা, তবে আমাকে ডিসকাউন্টে 3500 টাকায় অফার দিয়েছিল বলে আমি এই ট্যুরে গিয়েছিলাম। যদিও এই টাকার মধ্যে আপনার থাকা, খাওয়া, ভ্রমণ সহ সকল খরচ অন্তর্ভুক্ত ছিল, তবু আপনার নিজের সুবিধার্থে এবং নিজের প্রয়োজনে শুকনো খাবার যেমন কিশমিশ, বাদাম এই জাতীয় এবং পানি সবসময় সঙ্গে রাখবেন। আপনাদের সুবিধার্থে খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য যেতে যেতে শেয়ার করি। সিকিমে আসলে কখন বরফ থাকে? মূলত নভেম্বর থেকে এপ্রিল মাস পর্যন্ত সিকিমে আসলে আপনি বরফ পাবেন। মূলত আমরা সিকিমে আসি বরফ দেখার জন্য, বরফ উপভোগ করার জন্য। যদি এমন সময় হয়ে যায় যে আপনি ভ্রমণে আসছেন বাট বরফ পাননি, এই সময়টা হবে হচ্ছে মে মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত। এই সময়ে কোনো বরফ থাকে না, বরফ সম্পূর্ণ গলে যায়। যারা এই সময় ভ্রমণ করবেন অবশ্যই এই তথ্যগুলো জেনে আসবেন। সিকিম হচ্ছে খুব জনপ্রিয় একটি পর্যটন কেন্দ্র। তো এখানে কিন্তু সিজন এবং অফ সিজন আছে। সিজন টাইমে আপনার খরচটা অনেক বেশি হবে এবং অফ সিজনে খরচটা অনেকটা কম হবে। তো কখন আসলে সিজন আর কখন আসলে অফ সিজন আমি একটু জানিয়ে রাখি। মূলত সিজন টাইমটা হচ্ছে হোলির সময়, যখন হোলি চলে, হোলির ঠিক 1 সপ্তাহ প্রচুর সিজন টাইম চলে এবং গরমের ছুটির যে 1.5 মাস থাকে, সে গ্রীষ্মকালীন ছুটি, সেই সময় খুবই সিজন টাইম চলে। এবং মে মাসের 1 তারিখ থেকে জুন মাসের 15 তারিখ এই সময়টাও খুব সিজন টাইম। এবং পূজার যে কোনো পূজার 1 থেকে 1.5 মাস আগে পরে খুবই সিজন টাইম। আর 15 ডিসেম্বর থেকে 10 জানুয়ারি অবধি পর্যন্ত খুবই সিজন টাইম। এই সময়গুলো ছাড়া বাকি সময়গুলো মোটামুটি অফ সিজন থাকে। বর্ষাকালে খুবই অফ সিজন, কিন্তু বর্ষাকালে অবশ্যই ঝুঁকি নিয়ে এইসব অঞ্চলে ঘুরতে আসাটা ঠিক হবে না, কারণ পাহাড়ি রাস্তা, যে কোনো সময় বিপদ হতে পারে, যে কোনো সময় আপনি আটকা পড়তে পারেন। এখন জানিয়ে দিব আমার এই সিকিম ভ্রমণের যে আপনাকে টাকার টার্গেটটা প্রথমেই বলেছি যে এই টাকা দিয়ে আমি ট্যুর ভ্রমণ কমপ্লিট করেছি। এখন পাই টু পাই সেই টাকার হিসাব আপনাদেরকে বুঝিয়ে দিব। ঢাকা থেকে সিকিম ভ্রমণে আমার টোটাল খরচ হয়েছে 7660 টাকা। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ঢাকা থেকে কোথা থেকে কিভাবে কত টাকাগুলো খরচ হয়েছে সব দেখিয়ে দিয়েছি। এখানে একটা জিনিস ডান পাশে খেয়াল করবেন, একটা আছে বিডিটি আর একটা আছে আরএস। বিডিটি হচ্ছে বাংলাদেশি টাকা, বাংলাদেশে যেই টাকাগুলো খরচ হয়েছে, আর আরএস হচ্ছে যেগুলো ইন্ডিয়ান টাকায় আমি খরচ করেছি। ঠিক আছে, রুপি, এক কথায় রুপি এবং বাংলাদেশি টাকা এই খরচগুলো যোগফল হচ্ছে 7660 টাকা। এখানে আপনারা ঠিক ভাড়াগুলো আপনারা এবং খরচগুলো দেখতে পাচ্ছেন। এর মধ্যে খাওয়া দাওয়া, থাকা, গাড়ি ভাড়া সবকিছু ইনক্লুডিং আছে। তো এই টাকায় আপনি চাইলে এইভাবে ট্যুর দিয়ে আসতে পারেন। তবে হ্যাঁ, আপনার সিজন অফ সিজনে কিন্তু আপনার খরচটা কম বেশি হয়ে যাবে, এটা অবশ্যই আপনার আপডেট ওই সময়ের আপনি প্যাকেজটা জেনে নেবেন। এবং ডেসক্রিপশন বক্সে যে নাম্বার দেওয়া আছে আপনার এজেন্সি, সেই নাম্বারগুলো থেকে আপডেট খরচগুলো জেনে নিতে পারেন। আপনাদের জন্য ভিডিও তৈরি করেছি, ভিডিওটা কতটা হেল্পফুল হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক